আজ আমি দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বা ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক বা বিষয় হলো আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। এই চ্যাপ্টারটির উপর আমি এর আগে একটি ক্লাস নিয়েছি। আজকে আমি বাকি অংশটা তোমাদের পড়াবো। আজ আমি ক্লাস শুরু করছি লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধনের পদ্ধতি সমূহ বা মেথডস অফ কারেক্টিং ডেফিসিট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্টস দিয়ে। কোনো দেশের লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা দিলে সেই ঘাটতি পূরণের জন্য প্রধানত দুটি ব্যবস্থা নেওয়া হয়। একটি হচ্ছে রপ্তানি প্রসার আর অন্যটি হচ্ছে আমদানি নিয়ন্ত্রণ। প্রথমে আমি রপ্তানি প্রসারের কথা বলি যে রপ্তানি প্রসারের জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয় সেগুলোকে দুভাগে ভাগ করা যায়। এক ভাগে রয়েছে রপ্তানির গন্তব্যস্থলভিত্তিক ব্যবস্থা, আর এক ভাগে রয়েছে রপ্তানির গঠন কাঠামো ভিত্তিক ব্যবস্থা। রপ্তানি বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সাথে রপ্তানি আমদানি চুক্তি করা যেতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন নতুন দেশে রপ্তানির সম্প্রসারণ করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন দেশে বিজ্ঞাপনের মাধ্যমে বা বাণিজ্য মেলার মাধ্যমে রপ্তানির চাহিদা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি দ্রব্যের উৎপাদন ব্যয় কমানো প্রয়োজন। এই জন্য রপ্তানি দ্রব্যের উপর আরোপিত রপ্তানি শুল্ক হ্রাস করা প্রয়োজন। এছাড়া রপ্তানি দ্রব্যের গুণগত উৎকর্ষতা বৃদ্ধি করেও রপ্তানির প্রসার ঘটানো যেতে পারে। এবার আসি আমদানি নিয়ন্ত্রণ। আমদানি নিয়ন্ত্রণের জন্য কতগুলি পদ্ধতি গ্রহণ করা হয়। সেই পদ্ধতিগুলো কি কি বলছি আমি এক এক করে। প্রথমত, আমদানি নিয়ন্ত্রণের জন্য আমদানি শুল্ক ধার্য করা হয়। যদি আমদানি দ্রব্যের উপর একটি আমদানি শুল্ক যদি আমদানি দ্রব্যের উপর একটি আমদানি শুল্ক ধার্য করা হয় তাহলে আমদানি দ্রব্যের দাম দেশের মধ্যে বাড়বে। আমদানি দ্রব্যের দাম বাড়ার জন্য দেশের অধিবাসীরা আমদানি দ্রব্য না কিনে দেশীয় দ্রব্য কিনতে আগ্রহ দেখাবে, তার ফলে আমদানি কমবে। দ্বিতীয়ত কি, মোট আমদানির পরিমাণের উপর পরিমাণগত বিধিনিষেধ আরোপ করেও আমদানিকে নিয়ন্ত্রণ করা যায় বা আমদানিকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। দ্রব্যটি কি পরিমাণ আমদানি করা হবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়। এই নির্দিষ্ট পরিমাণকে বলা হয় কোটা। আমদানি দ্রব্যের কোটা নির্দিষ্ট করে দিয়ে তার মাধ্যমে আমদানি নিয়ন্ত্রণ করা হয়। যারা ওই দ্রব্যটি আমদানি করতে চাইবে তাদের লাইসেন্স দেওয়া হয়। এইভাবে লাইসেন্স দেওয়ার মাধ্যমে আমদানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তৃতীয়ত কি, বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমেও আমদানি নিয়ন্ত্রণ করা হয়। যদি দেশের মুদ্রার দাম বিদেশি মুদ্রার অঙ্কে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ যদি দেশীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে তাহলে আমদানি কমে। দেশীয় মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি করা দ্রব্যের দাম দেশের মধ্যে বেড়ে যায়। ধরো একটা উদাহরণ দেওয়া হয়েছে বা আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে কোনো একটি দ্রব্য আমেরিকা থেকে ভারতে আমদানি করা হচ্ছে। ভারতে টাকার অবমূল্যায়নের আগে ধরো $1 সময় ভারতে 40 টাকা বিনিময় হার ছিল, মানে $1 আমেরিকান $1 ইকুয়াল টু কত, ভারতীয় 40 টাকা এই বিনিময় হার। তখন যদি দ্রব্যটির দাম $1 হতো তাহলে সেই জিনিসটি ভারতে 40 টাকায় বিক্রি হতো। এখন ধরো ভারতের টাকার অবমূল্যায়ন হলো এবং $1 সময় 50 টাকা হলো। কি বললাম, $1 সময় 50 টাকা এই বিনিময় হার ধার্য হলো। অবমূল্যায়নের ফলে তখন $1 ইকুয়াল টু 50 টাকা হলো। তখন সেই দ্রব্যটির দাম আমেরিকার বাজারে $1 থাকলেও ভারতের বাজারে সেটি 50 টাকায় বিক্রি হবে এখন। এর ফলে আমেরিকা থেকে আমদানি করা দ্রব্য সামগ্রীর দাম ভারতে বেড়ে যাবে। এইভাবে ভারতের টাকার অবমূল্যায়নের ফলে আমদানি কমবে। ঠিক আছে। চতুর্থত কি, আমদানি নিয়ন্ত্রণের অপর একটি পদ্ধতি কি, সরাসরি সরকারি হস্তক্ষেপ। রাষ্ট্রীয় সংস্থাগুলিকে যদি আমদানি করতে দেওয়া হয় বা যদি আমদানি করার একমাত্র ক্ষমতা শুধু সরকারের হাতেই থাকে তাহলে সরকার ইচ্ছেমতো দ্রব্যটির আমদানি কমাতে বা বাড়াতে পারে।
এছাড়া মুদ্রা সংকোচনের মাধ্যমেও আমদানি কমানো সম্ভব হয়। যে মুদ্রা সংকোচন বলতে কি বোঝায়? দেশের জাতীয় আয়ের অর্থমূল্য যদি কমে তখনই আমরা তাকে বলবো কি মুদ্রার সংকোচন হয়েছে। বা কি বললাম, যে মুদ্রা সংকোচন বলতে দেশের জাতীয় আয়ের অর্থমূল্য হ্রাস করাকে বোঝায়। যদি দেশের আয় স্তর কমে আসে তাহলে দেশের লোকের ক্রয় ক্ষমতা কমবে, এর ফলে দেশের আমদানি করার ক্ষমতাও কমবে। তার পরের পয়েন্ট কি? বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধনের জন্য বৈদেশিক মুদ্রার লেনদেনের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ বলা হয়। ধরো কোনো দেশে এরকম নিয়ম চালু থাকতে পারে যে ওই দেশের অধিবাসীরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে তার সমস্তটাই দেশের আর্থিক কর্তৃপক্ষের হাতে জমা দিতে হবে। আবার কোনো দেশের অধিবাসীরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করবে তার সমস্তটাই দেশের আর্থিক কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে হবে। তাহলে বৈদেশিক মুদ্রার উপর আর্থিক কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণ থাকছে বা থাকবে। এইভাবে বৈদেশিক মুদ্রার যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে লেনদেন ব্যালেন্সের ঘাটতি সংশোধন করা হয়। কি বললাম? লেনদেন ব্যালেন্সের ঘাটতি সংশোধন করা হয়। লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা দিলে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? যে লেনদেন ব্যালেন্সে ঘাটতি দূর করার জন্য দুটি পদ্ধতি আছে। একটি হলো ব্যয় কমানোর পদ্ধতি, এক্সপেন্ডিচার রিডিউসিং পলিসি, আর অপরটি হলো যে ব্যয় স্থানান্তর পদ্ধতি। ঠিক আছে, এক্সপেন্ডিচার সুইচিং পলিসি। ব্যয় কমানোর জন্য আর্থিক নীতি এবং রাজস্ব বা বাজেট নীতি বা যাকে বলে মনিটারি পলিসি বা ফিসক্যাল পলিসি গ্রহণ করা যেতে পারে। সুদের হার পরিবর্তন এবং খোলা বাজারের কার্যকলাপের মাধ্যমে আর্থিক নীতি প্রধানত কাজ করে। সুদের হার বাড়িয়ে এবং খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে ব্যয় কমানো সম্ভব। তেমনি সরকারের ব্যয় কমিয়ে বা কর রাজস্ব বাড়িয়ে মোট ব্যয় কমানো সম্ভব হয়। ঠিক আছে, লেনদেন ব্যালেন্সে ঘাটতি দূর করার জন্য কঠোর আর্থিক নীতি এবং কঠোর রাজস্ব নীতি গ্রহণ করা দরকার। এর ফলে কি হবে? ব্যয় কমবে এবং লেনদেন ব্যালেন্সে কি হবে? ঘাটতি কমবে বা উন্নতি ঘটবে। ব্যয় স্থানান্তর পদ্ধতিতে মোট ব্যয় একই থাকে কিন্তু মোট ব্যয়ের গঠন বদলে যায়। যেমন আপেক্ষিক দাম পরিবর্তিত হলে ব্যয়ের গঠন পরিবর্তিত হয়। বিনিময় হার একটি আপেক্ষিক দাম, কাজে বিনিময় হার পরিবর্তন হচ্ছে কি? বিনিময় হার পরিবর্তন হচ্ছে ব্যয় স্থানান্তর পদ্ধতির অন্তর্গত। এই দেশীয় মুদ্রার অবমূল্যায়ন এবং আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি ব্যয় স্থানান্তর পদ্ধতির অন্তর্গত। বিদেশি থেকে মূলধনী প্রাপ্তি ঘটিয়েও কোনো দেশে স্বল্পকালে কি হয়? লেনদেন ব্যালেন্সের ঘাটতি মেটাতে পারে। এবার দেখো বিনিময় হার ব্যবস্থা বা এক্সচেঞ্জ রেট সিস্টেম বলতে কি বোঝায় বা বিনিময় হার ব্যবস্থাটা কি? কোনো দেশের লেনদেন ব্যালেন্সে যদি ভারসাম্য না থাকে তাহলে সেখানে ভারসাম্য আনার জন্য দুটি ব্যবস্থা প্রচলিত আছে। একটিকে বলা হয় স্থির বিনিময় হার ব্যবস্থা, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, আর অন্যটিকে বলা হয় পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। স্থির বিনিময় হার ব্যবস্থায় বিনিময় হার স্থির থাকে এবং লেনদেন ব্যালেন্সে ভারসাম্যহীনতা যদি দেখা দেয় তাহলে কি হয়? যে পুনরায় ভারসাম্য স্থাপিত হয় অভ্যন্তরীণ দাম স্তর এবং অভ্যন্তরীণ আয় স্তর পরিবর্তনের মাধ্যমে। অন্যদিকে নমনীয় বিনিময় হারের ক্ষেত্রে লেনদেন ব্যালেন্সে ভারসাম্যহীনতা দেখা দিলে বিনিময় হার পরিবর্তিত হয় এবং বিনিময় হারের পরিবর্তনের মাধ্যমে লেনদেন ব্যালেন্সে পুনরায় ভারসাম্য স্থাপিত হয়। বিনিময় হার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ দাম স্তর এবং আয় স্তর পরিবর্তিত হয়। বাণিজ্যে লিপ্ত দুটি দেশে যদি স্বর্ণমান প্রচলিত থাকে তাহলে বিনিময় হার স্থির থাকে। অন্যদিকে যদি বাণিজ্যে লিপ্ত দুটি দেশে কাগজি মুদ্রা প্রচলিত থাকে তাহলে বিনিময় হার নমনীয় হবে। এবার দেখো যে স্থির বিনিময় হার ব্যবস্থা কি বা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম বলতে কি বোঝায়। ধরো মার্কিন
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, এই দুটি দেশের মধ্যে বাণিজ্য অনুষ্ঠিত হচ্ছে। আবার ধরো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয় দেশেই স্বর্ণমান প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডলারের দাম সোনার অঙ্কে স্থির, আবার ব্রিটেনেও পাউন্ডের দাম সোনার অঙ্কে স্থির। ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে, বা ধরো যে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আউন্স সোনার বদলে $5 পাওয়া যায়, এবং ব্রিটেনে 1 আউন্স সোনার বদলে 1 পাউন্ড পাওয়া যায়। তাহলে 1 পাউন্ড সমান সমান কি $5। এটি হবে দুটি মুদ্রার, মানে এটি হবে দুটি দেশের মুদ্রার মধ্যে বিনিময় হার, বা দুটি দেশের মুদ্রার মধ্যে বিনিময় হার। স্বর্ণের মারফত এই বিনিময় হার স্থির হয়েছে বলে একে বলা হয় টাকশালের বিনিময় হার। বাস্তব ক্ষেত্রে বিনিময় হার ওই হার থেকে সামান্য পৃথক হয়, এবং বিনিময় হারের ওঠানামা স্বর্ণ আমদানি বিন্দু এবং স্বর্ণ রপ্তানি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকে। স্বর্ণ আমদানি বিন্দু এবং স্বর্ণ রপ্তানি বিন্দুর মধ্যে কিভাবে সীমাবদ্ধ থাকে সেটা আমি বলছি। যে ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে 1 আউন্স সোনা পাঠানোর জন্য খরচ হয় 50 সেন্ট, যেখানে 100 মানে 100 সেন্ট ইকুয়াল টু $1। তাহলে কি দেখা গেল যে 1 পাউন্ডের দাম বৈদেশিক মুদ্রার বাজারে সবসময় কি হবে $5.5 এবং $4.5 মধ্যে। এবার দেখো যে নমনীয় বিনিময় হার ব্যবস্থা বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম কি, সেই সম্বন্ধে আমি বলছি। ধরো বাণিজ্যে লিপ্ত দুটি দেশে কাগজি মুদ্রা প্রচলিত আছে, এবং এই কাগজি মুদ্রা স্বর্ণে রূপান্তরযোগ্য নয়, এবং অর্থের যোগান সোনার যোগানের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে দুটি দেশের মুদ্রার মধ্যে স্বর্ণের মাধ্যমে নির্ধারিত কোনো নির্দিষ্ট বিনিময় হার নেই। এক্ষেত্রে বিনিময় হার বাজারের শক্তি দ্বারা নির্ধারিত, এবং বিনিময় হার স্থির নয়, নমনীয়। বাজারের অবস্থা অনুযায়ী বিনিময় হার বাড়াতে বাজারের অবস্থা অনুযায়ী বিনিময় হার বাড়তেও পারে, কমতেও পারে। এক্ষেত্রে লেনদেন ব্যালেন্সে ভারসাম্যহীনতা দেখা দিলে বিনিময় হার পরিবর্তিত হয়, এবং এই বিনিময় হার পরিবর্তনই ভারসাম্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে। বিনিময় হার নির্ধারণের জন্য চাহিদা ও যোগানের তত্ত্বটি ব্যবহার করা হয়। এই তত্ত্বে কি বলা হয়েছে যে অন্যান্য দ্রব্যের দামের ন্যায় কোনো দেশের মুদ্রার বহির্মূল্য বা বিনিময় হার বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। যে বিনিময় হারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান পরস্পর সমান হবে সেই বিনিময় হারকে ভারসাম্য বিনিময় হার বলা হয়। ধরো দুটি দেশের মধ্যে বাণিজ্য হচ্ছে, একটি ভারত আর অপরটি আমেরিকা যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ডলার এবং টাকার মধ্যে বিনিময় হার কিভাবে চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হবে সেটা আমি বলছি। বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা এবং ডলারের যোগানের দ্বারা ডলারের দাম নির্ধারিত হবে। ডলারের চাহিদা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসীদের পাওনা মেটানোর জন্য, আর ভারত আমেরিকা থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী আমদানি করছে তার মূল্য ডলারের মাধ্যমে ভারতকে দিতে হবে। সেই জন্য ভারতের ব্যবসায়ীরা ডলার কিনতে চাইবে, সুতরাং ডলারের চাহিদা ভারতের লেনদেন ব্যালেন্সে দেনার দিকে দেখা যায়, তাই তো। আবার ভারত আমেরিকায় দ্রব্য সামগ্রী রপ্তানি করলে আমেরিকার কাছ থেকে ডলার পাবে, সুতরাং ডলারের যোগান ভারতের লেনদেন ব্যালেন্সের পাওনার দিক থেকে উদ্ভূত হয়। ভারতের লেনদেন ব্যালেন্সের স্বয়ংক্রিয় দেনার পরিমাণ যদি স্বয়ংক্রিয় পাওনার পরিমাণ অপেক্ষা বেশি হয়, তাহলে যে পরিমাণ ডলার ভারতের প্রয়োজন সেই পরিমাণ ডলারের যোগান আসবে না, ফলে ডলারের বাজারে বাড়তি চাহিদা দেখা দেবে এবং টাকার অঙ্কে ডলারের দাম বাড়বে। অন্যভাবে বলা যায় যে ভারতের লেনদেন ব্যালেন্সে যদি ঘাটতি হয় তাহলে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়বে এবং টাকার অঙ্কে বৈদেশিক মুদ্রার দামও বাড়বে, অর্থাৎ বিদেশি মুদ্রার অঙ্কে টাকার দাম কমবে। অন্যদিকে ভারতের বৈদেশিক বাণিজ্যে যদি উদ্বৃত্ত হয়
তাহলে ভারতে লেনদেন ব্যালেন্সে স্বয়ংভূত পাওনা স্বয়ংভূত দেনা অপেক্ষা বেশি হবে। সেক্ষেত্রে ডলারের যোগান ডলারের চাহিদা অপেক্ষা বেশি হবে। ডলারের বাড়তি যোগান হওয়ার জন্য ডলারের দাম কমবে। যখন ভারতের বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য অবস্থায় থাকবে, বা কি বললাম, বৈদেশিক বাণিজ্য ভারসাম্য অবস্থায় থাকবে বা বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য অবস্থা বজায় থাকবে, তখন ডলারের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে এবং তখন ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হবে। তাহলে কি বুঝলাম? যে চাহিদা ও যোগানের তত্ত্ব অনুযায়ী যে বিনিময় হার বজায় থাকলে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য আসে, সেই বিনিময় হারই হলো দুটি দেশের মুদ্রার মধ্যে ভারসাম্য বিনিময় হার। কোনো দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা আসে লেনদেন ব্যালেন্সের দেনার দিক থেকে। দেশ যদি বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করে, অথবা যদি সেবা কার্যাদি আমদানি করে, অথবা যদি বিদেশে মূলধন পাঠায়, তাহলে সেটি লেনদেন ব্যালেন্সের দেনার দিকে অন্তর্ভুক্ত হবে। সেই সমস্ত বিষয় থেকেই বৈদেশিক মুদ্রার চাহিদার উদ্ভব হবে। সুতরাং বৈদেশিক মুদ্রার চাহিদা এই সমস্ত কি বললাম, বৈদেশিক মুদ্রার এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। অনুরূপভাবে বৈদেশিক মুদ্রার যোগান আসে লেনদেন ব্যালেন্সের পাওনার দিক থেকে। এই পাওনার দিকে কি কি রয়েছে? দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, মূলধনী পাওনা, হস্তান্তর পাওনা প্রভৃতি। এগুলি পরিবর্তনের ফলে বৈদেশিক মুদ্রার চাহিদা পরিবর্তিত হয়। সুতরাং চাহিদা ও যোগান তত্ত্বের বক্তব্য কি? যে লেনদেন ব্যালেন্সের অবস্থার উপর বিনিময় হার নির্ভর করে। লেনদেন ব্যালেন্সে ঘাটতি বা উদ্বৃত্ত দেখা দিলে বিনিময় হার পরিবর্তিত হয়। লেনদেন ব্যালেন্সে ঘাটতি হওয়ার অর্থ কি? যে বৈদেশিক মুদ্রার যোগান অপেক্ষা বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি, তখন দেশীয় মুদ্রার অঙ্কে বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি পায়, অর্থাৎ দেশীয় মুদ্রার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন ঘটে। অন্যদিকে লেনদেন ব্যালেন্সে উদ্বৃত্ত দেখা দিলে বৈদেশিক মুদ্রার যোগান বৈদেশিক মুদ্রার চাহিদা অপেক্ষা বেশি হয়, তখন দেশীয় মুদ্রার অঙ্কে বৈদেশিক মুদ্রার দাম হ্রাস পায়, অর্থাৎ দেশীয় মুদ্রার দাম বৃদ্ধি পায়। বৈদেশিক ব্যালেন্সে ভারসাম্য দেখা দিলে লেনদেন ব্যালেন্সে স্বয়ংভূত দেনা এবং পাওনার মধ্যে সমতা বজায় থাকে। সেই সময় বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় এবং ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। এবার দেখি যে স্থির বনাম নমনীয় বিনিময় হার ব্যবস্থা, ফিক্সড ভার্সেস ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। কোনো দেশের লেনদেন ব্যালেন্সে যদি ভারসাম্য না থাকে, তাহলে সেখানে ভারসাম্য আনার জন্য দুটি পদ্ধতি প্রচলন থাকে। একটিকে বলা হয় স্থির বিনিময় হার পদ্ধতি এবং অপরটি হলো নমনীয় বিনিময় হার পদ্ধতি। কোনো দেশ স্থির বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করবে না কি নমনীয় বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করবে, তা চারটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা নির্ধারিত হয়। এই চারটি বিষয় কি কি? এক হলো অনিশ্চয়তা, দুই হলো ফাটকা, তিন মুদ্রাস্ফীতি, চার বেকার। এবার আমি এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কি বললাম? অনিশ্চয়তা। স্থির বিনিময় হারের ক্ষেত্রে সবাই জানেন যে বিনিময় হার কত। বিনিময় হার খুব সামান্যই পরিবর্তিত হয়। এর ফলে বিনিময় হার পরিবর্তনজনিত অনিশ্চয়তা দেখা দেয় না। কি বললাম? এর ফলে বিনিময় হার পরিবর্তনজনিত অনিশ্চয়তা দেখা দেয় না। অন্যদিকে নমনীয় বিনিময় হার ব্যবস্থায় বিনিময় হার বাজারের শক্তি দ্বারা নির্ধারিত হয়। চাহিদা এবং যোগানের পরিস্থিতি অনুযায়ী কখনো বিনিময় হার বাড়ে, কখনো বিনিময় হার কমে। কাজেই সেক্ষেত্রে বিনিময় হার ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে একটা অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। অনেকে মনে করে যে এই অনিশ্চয়তা আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ কমিয়ে দেয়। এই যুক্তিটি অবশ্য আবার সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়, কারণ বিনিময় হার নমনীয় হলেই যে বিনিময় হারে খুব বেশি ওঠানামা হবে তার কোনো কথা নেই। অনেক দ্রব্যের বাজারেই দেখা যায় যে দাম মোটামুটি স্থায়ী। সেইরূপ বৈদেশিক মুদ্রার বাজারে বিনিময় হার নমনীয় হলেও স্থায়ী হতে পারে। সুতরাং বিনিময় হার নমনীয় হলেই অনিশ্চয়তা দেখা দেবে এবং এই অনিশ্চয়তা বাণিজ্যের পরিমাণ কমিয়ে দেবে। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। নমনীয় বিনিময় হার ব্যবস্থার অনিশ্চয়তার পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে। সেটি নির্ভর করবে কি কি শক্তি দ্বারা অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে তার উপর।
তার পরের পয়েন্ট কি? ফাটকা। অনেকে আবার মনে করেন যে নমনীয় বিনিময় হার ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার বাজারে ফাটকা কারবারিরা সক্রিয় হবে। ভবিষ্যতে কি ঘটবে সেই সম্পর্কে কোনো অনুমান করে বর্তমানে কোনো কাজ করাকে বলা হয় ফাটকাবাজি। যেমন যখন কোনো দেশের মুদ্রার মূল্য কমে যাচ্ছে তখন ভবিষ্যৎ বিনিময় হার আরও কমবে। কি বললাম? তখন ভবিষ্যতে বিনিময় হার আরও কমবে এরকম ধরে নিয়ে ফাটকা কারবারিরা ওই দেশের মুদ্রা বিক্রি করতে থাকে এবং তাদের এই কাজের ফলে বিনিময় হার আরও বেশি কমে যায়। ফাটকা কারবারিরা উপস্থিত না থাকলে বিনিময় হার যতটা ওঠানামা হতো, ফাটকা কারবারিদের কাজকর্মের ফলে বিনিময় হারে ওঠানামা তার থেকে বেশি হয়। অন্যদিকে স্থির বিনিময় হার ব্যবস্থায় যেহেতু বিনিময় হার স্থির থাকে, সেখানে কোনোরূপ ফাটকাবাজির সুযোগ থাকে না। অনেকে এই জন্য ফাটকাবাজি এড়াতে নমনীয় বিনিময় হার ব্যবস্থার পরিবর্তে স্থির বিনিময় হার ব্যবস্থা পছন্দ করে। তৃতীয় বিষয়টি কি? মুদ্রাস্ফীতি। অনেকে মনে করেন যে মুদ্রাস্ফীতির দিক দিয়ে বিচার করতে গেলে স্থির বিনিময় হার ব্যবস্থাই শ্রেয়, কারণ নমনীয় বিনিময় হার ব্যবস্থায় মুদ্রাস্ফীতি ঘটার প্রবণতা থাকে। কোনো দেশে লেনদেন ব্যালেন্সে যখন ঘাটতি দেখা দেয় তখন ওই দেশে মুদ্রার দাম কমে যায়, তার ফলে ওই দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু স্থির বিনিময় হার ব্যবস্থার ক্ষেত্রে দাম স্তর স্বল্পকালের জন্যই বাড়তে বা কমতে পারে। স্থায়ী দাম স্তর বজায় রাখা স্থির বিনিময় হার ব্যবস্থার মাধ্যমেই সম্ভব হয়। কাজেই দাম স্তরে স্থায়িত্বের দিক থেকে বিচার করতে গেলে নমনীয় বিনিময় হার ব্যবস্থার তুলনায় স্থির বিনিময় হার ব্যবস্থা গ্রহণযোগ্য। শেষ বা 4 নম্বর পয়েন্ট কি ছিল? যে বেকারি। নমনীয় বিনিময় হার ব্যবস্থায় মুদ্রাস্ফীতি ঘটার প্রবণতা যদি বেশি থাকে, তাহলে স্থির বিনিময় হার ব্যবস্থায় অধিক বেকারি সৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। কোনো দেশে যদি বিনিময় হার স্থির থাকে, তাহলে সেই দেশের পক্ষে দেশের অভ্যন্তরে পূর্ণ কর্মসংস্থান এবং লেনদেন ব্যালেন্সের ভারসাম্য এই উভয়ই একযোগে বজায় রাখা সম্ভব হয় না। লেনদেন ব্যালেন্সে ভারসাম্য বজায় রাখার জন্য দেশের অভ্যন্তরে কিছুটা বেকারি মেনে নিতে হয়, কিন্তু নমনীয় বিনিময় হার ব্যবস্থার ক্ষেত্রে দেশ অতি সহজেই অভ্যন্তরীণ পূর্ণ কর্মসংস্থান এবং লেনদেন ব্যালেন্সে ভারসাম্য একযোগে অর্জন করতে পারে। কাজেই আমরা কি দেখলাম? যে কোনো দেশের স্থির বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা, নমনীয় বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেই সম্পর্কে কোনো রকম স্পষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়। উভয় ব্যবস্থারই কিছু সুবিধা আবার কিছু অসুবিধা আছে। দেশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এটি চূড়ান্তভাবে দেশের কতগুলো বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এছাড়া দেশের রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক বিষয় দ্বারাও এই ব্যাপারটি নিষ্পত্তি ঘটে। এবার হচ্ছে কি? নিয়ন্ত্রিত নমনীয় বিনিময় হার ব্যবস্থা। কি বললাম? নিয়ন্ত্রিত নমনীয় বিনিময় হার ব্যবস্থাটা কি সেটা এবার দেখি। যে কোনো দেশ যদি বিনিময় হারকে পুরোপুরি স্থির রাখতে না চায়, আবার সম্পূর্ণ নমনীয় বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করতে না চায়, তাহলে ওই দেশের পক্ষে একটা মধ্যপন্থা আছে। এই মধ্যপন্থা কি? এই মধ্যপন্থা হলো স্থির ও নমনীয় বিনিময় হার ব্যবস্থার সংমিশ্রণ। যেমন ধরো, কোনো দেশের মুদ্রার বিনিময় হার সরকার বা আর্থিক কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট হয়, কিন্তু এটি চিরদিন এই স্তরে স্থির থাকবে না। সরকার বা আর্থিক কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সময় সময় এই বিনিময় হারকে পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে বিনিময় হার স্বল্পকালে স্থির, কিন্তু এটি পরিবর্তনশীল। এক্ষেত্রে বিনিময় হার নমনীয়, কিন্তু সম্পূর্ণ নমনীয় বিনিময় হার ব্যবস্থার মাত্র। এক্ষেত্রে বিনিময় হার বাজার ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কি বললাম? এক্ষেত্রে বিনিময় হার বাজার ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বিনিময় হার পরিবর্তিত হয় সরকার বা আর্থিক কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী। এইরূপ ব্যবস্থাকে বলা হয় নিয়ন্ত্রিত নমনীয় বিনিময় হার ব্যবস্থা। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো এবং এই চ্যাপ্টারটিও আজকে শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটি তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে পরীক্ষায়।